মাত্র 14 বছর বয়সের এই মেয়েটিকে তার নেশাগ্রস্ত বাবা কিছু টাকার লোভে একটি পতিতালয়ে বিক্রি করে দেয়। আর এরপর থেকেই মেয়েটির জীবনে ঘটতে থাকে একের পর এক নির্মম সব ঘটনা। একসময় সেসব সহ্য করতে না পেরে মেয়েটি সেখান থেকে পালিয়ে একটি পুলিশ স্টেশনে চলে যায়, কিন্তু পুলিশ তাকে সাহায্য করার বদলে উল্টো আবারও সেই পতিতালয়ে দিয়ে যায়। তাহলে এবার মেয়েটি কি করবে? এছাড়াও তার জীবনে আরও কত ভয়াবহ ঘটনা ঘটবে তা জানলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। ভারতে হায়দ্রাবাদ রাজ্যের ছোট্ট একটি গ্রামের লক্ষ্মী নামের এই মেয়েটির সাথে ঠিক এমনই ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছিল। আর তার জীবনের উপর নির্ভর করে 2014 সালে নির্মাণ করা হয় লক্ষ্মী নামের অসাধারণ এই মুভিটি। এই মুভিটা নির্মাণের পর এটা বেশ কয়েকটা অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিল। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক লক্ষ্মীর জীবনের ভয়াবহ ঘটনাগুলো। মুভির শুরুতে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে একটা ট্রাক আসতে দেখা যায়। এই ট্রাকের মধ্যে বেশ কয়েকজন মেয়েকে ধরে নিয়ে আসা হচ্ছিল। তাদের মধ্যেই মাত্র 14 বছর বয়সের লক্ষ্মী নামের একটি মেয়ে ছিল। তাদের সবাইকে জঙ্গলের মধ্যে একটি জায়গায় ট্রাক থেকে নামিয়ে নেওয়া হয়। সেখানে চিন্না নামের যে লোকটি ছিল সে সবাইকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে গাড়িতে করে রাম রেড্ডি নামের একজন লোক আসে। লোকটি এসেই সেখানে বসে থাকা মেয়েগুলোকে দেখতে শুরু করে। এই মেয়েগুলোর মধ্যে লক্ষ্মী ছিল বয়সে সবার ছোট, কিন্তু তাকে নিয়ে আসা দেখে লোকটি চিন্নাকে কিছুটা বকাঝকা করে আর তারপর লক্ষ্মীকে নিজের গাড়িতে তুলে অন্য মেয়েগুলোকে অন্য আরেকটি গাড়িতে তুলে দিতে বলে। তারপর রেড্ডি লক্ষ্মীকে নিয়ে চলে যেতে শুরু করে। গাড়ির মধ্যে সে লক্ষ্মীকে বাসায় কে কে আছে এটা জিজ্ঞেস করে। লক্ষ্মী বলে তার বাসায় ছোট্ট 2টি বোন আছে এবং তার বাবা মা আছে। তারা খুবই গরিব, কিন্তু সে তার বোনদের অনেক ভালোবাসে। এভাবে গল্প করতে করতে লক্ষ্মী রেড্ডিদের বাড়িতে পৌঁছে যায়। সেখানে নেমে রেড্ডি আম্মা নামের একজন মহিলাকে লক্ষ্মীকে যত্ন নিতে বলে এবং তাকে খাওয়াতে বলে। এরপর আম্মা নামের সেই মহিলাটি লক্ষ্মীকে নিজের হাতে খাইয়ে দিতে শুরু করে এবং সেখানে ঘুমিয়ে পড়তে বলে। এরপর দিন থেকে রেড্ডির বাড়িতে লক্ষ্মীর নতুন জীবন শুরু হয়। এখানে লক্ষ্মীর খুব ভালোই লাগতে শুরু করে, কারণ আম্মা তার অনেক যত্ন নেয়। তাই সে একদিন রেড্ডির কাছে গিয়ে বলে, আমি এখানেই থাকতে চাই আর আম্মাকে বিভিন্ন কাজে সাহায্য করতে চাই। রেড্ডিও তার কথায় সায় দেয়। 2 দিন পর একজন ডাক্তার এসে লক্ষ্মীকে একটা ইঞ্জেকশন দেয়, কিন্তু লক্ষ্মী যখন ডাক্তারকে জিজ্ঞেস করে এটা কিসের ইঞ্জেকশন, তখন ডাক্তার তাকে বলে তুমি খুবই দুর্বল, তাই এই ইঞ্জেকশনটা তোমার শরীর সুস্থ হতে সাহায্য করবে। কিন্তু মুভির শেষের দিকে গিয়ে জানতে পারবেন আসলে এই ইঞ্জেকশনটা কতটা ভয়াবহ ছিল। যাই হোক, এভাবে লক্ষ্মীর দিন ভালোই কাটছিল, কিন্তু একদিন আম্মা তাকে সাজিয়ে দেয় আর কিছুক্ষণ পর সেখানে রেড্ডি আসে। তারপর লক্ষ্মীকে সে টেনে হিঁচড়ে একটি রুমে নিয়ে যায় এবং তার সাথে জোর করে খারাপ কাজ করে। লক্ষ্মী অনেক ভয় পাচ্ছিল, কিন্তু তারপরেও রেড্ডি তাকে ছাড়ে না। সে একটা বাচ্চা মেয়ে হওয়ায় এটাতে সে অনেক কষ্ট পায়। কিন্তু রেড্ডি চলে গেলে দেখা যায় আম্মা নামের সেই মহিলাটি গরম পানি এবং ঔষধের ব্যবস্থা করে রেখেছে। এটার মাধ্যমে লক্ষ্মী বুঝতে পারে আম্মা আগে থেকেই সবকিছু জানতো আর সে রেড্ডিকে নিজেই হেল্প করেছে। এদিকে রেড্ডির যখন কাজ শেষ হয়ে যায় তখন সে লক্ষ্মীকে একটা গাড়িতে করে পাঠিয়ে দেয়। চলে আসার সময় আম্মা লক্ষ্মীর মাথায় হাত বুলিয়ে দিতে যায়, কিন্তু লক্ষ্মী তার মাথা সরিয়ে নিয়ে তাকে বলে তুমি সবকিছুই আগে থেকে জানতে। সে শুধু মাত্র এই কয়েকটা কথাই তাকে বলেছিল। আর তারপর গাড়িটা লক্ষ্মীকে নিয়ে হায়দ্রাবাদ শহরে আসে। গাড়ি থেকে নামিয়ে লক্ষ্মীকে একটি মেয়েদের হোস্টেলে ওঠানো হয়। এই হোস্টেলটির নাম ছিল ধর্মবিলাস। লক্ষ্মী দেখতে পায় সেখানে সারি সারি মেয়েরা বসে আছে, কিন্তু আসলে এটি ধর্মবিলাস নামের একটি হোস্টেল হলেও প্রকৃতপক্ষে এখানে সব মেয়েরা পতিতা হিসেবে কাজ করত। আর ধর্মবিলাস ছাত্রী হোস্টেলটি চালাতো রেড্ডি নামের সেই লোকটি, অর্থাৎ যেসব মেয়েদের ধরে নিয়ে আসা হয়েছিল তাদেরকে এখানেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। এসব কিছু দেখেও আসলে লক্ষ্মী বুঝতে পারে না এখানে কি হয়, কারণ সে অনেক ছোট্ট একটা বাচ্চা। তাছাড়া সে আজকেই প্রথম শহরে এসেছে, সেখানকার কোনো কিছুই সে বুঝতে পারে না। চিন্না লক্ষ্মীকে জ্যোতি নামের একটি মহিলার কাছে দিয়ে দেয় এবং বলে আজকের থেকেই ওকে কাস্টমারের জন্য রেডি করো। জ্যোতি লক্ষ্মীকে একটা রুমে নিয়ে যায়। সেই রুমেই স্বর্ণা নামের আরেকটি মেয়ে ঘুমিয়েছিল। লক্ষ্মীর নিচে একটি মাদুর বিছিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে লক্ষ্মী যখন খাবার খাচ্ছিল তখন তার কাছে জ্যোতি আসে এবং তাকে কাপড় পরে রেডি হতে বলে, কিন্তু লক্ষ্মী তাকে বলে আমি তো এখনো খাবার খাচ্ছি। এই কথা শুনে জ্যোতি তাকে বলে এটা তোমার বাবার বাড়ি না যে তুমি এখানে ইচ্ছা মতো খেতে পারবে এবং ঘুমাতে পারবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার এখন কাজ আছে। লক্ষ্মী শাড়ি পরে সুন্দর করে সেজে তার রুমে বসেছিল।
তখন জ্যোতি সেখানে একটা মোটা বয়স্ক লোককে নিয়ে আসে। লোকটি রুমে ঢুকে দরজা লাগিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু লক্ষ্মী সে সময় রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু তাকে ধরে জ্যোতি বলে, তুমি যতই ভয় পাবে পুরুষরা ততই মজা পাবে, তাই তুমি কি চাও পুরুষরা তোমাকে নিয়ে বেশি মজা করুক? আর এটা যদি না চাও তাহলে স্বেচ্ছায় কাপড় খুলে দাও। এরপর লোকটি দরজাটা লাগিয়ে দেয়। লোকটি তার কাজ সেরে চলে গেলে স্বর্ণা তার রুমে আসে। সে লক্ষ্মীকে বলে গরম পানিতে গোসল করে ফেলতে, তাহলে তার অনেক ভালো লাগবে। তার কথা শুনে লক্ষ্মী গোসল করতে চলে যায়। লক্ষ্মীর এখানে আর কিছুই ভালো লাগছিল না, তাই রাতের বেলায় সবাই যখন ঘুমিয়েছিল সেই সুযোগে সে রুম থেকে পালিয়ে যায়। এই শহরের সে কিছুই চিনত না, তারপরেও অনেক খুঁজে সে একটা পুলিশ স্টেশনে যায়। তারপর পুলিশের কাছে সে একটি রিপোর্ট লেখাতে চাইলে পুলিশ লিখতে শুরু করে, কিন্তু লক্ষ্মী যখন বলে রেড্ডি নামের একজন লোক তাকে এখানে দিয়ে গেছে, তখন পুলিশটি আর কিছুই লেখে না এবং আবারও লক্ষ্মীকে ধর্মবিলাস হোস্টেলে ফিরিয়ে দিয়ে যায়। অর্থাৎ বোঝা যায় এখানে পুলিশও সবকিছু জানে এবং তাদের আন্ডারে কাজ করে। চিন্না লক্ষ্মীকে জ্যোতির কাছে দেওয়ার সময় বলে আজকে এখানে যতগুলো কাস্টমার আসবে সবগুলোকে ওর কাছে পাঠিয়ে দিবে, তাহলে ওর পালিয়ে যাওয়ার স্বাদ মিটে যাবে। জ্যোতি তাকে আবারও রুমে দিয়ে যায়। তখন স্বর্ণা নিজের কাপড় উঁচু করে তার পেট দেখায়, সেখানে অনেক মারের চিহ্ন ছিল। স্বর্ণা লক্ষ্মীকে বলে এখানে যে একবার আসে সে আর জীবনেও এখান থেকে বের হতে পারে না, তাই তুমি কখনো পালানোর চেষ্টা করো না, ওরা যেভাবেই হোক তোমাকে ধরে ফেলবে। লক্ষ্মী বুঝতে পারে তার বাকিটা জীবন হয়তো এখানেই কাটাতে হবে। এরপর থেকে স্বর্ণা তাকে এখানকার সব নিয়মকানুন বুঝিয়ে দিতে শুরু করে, কিভাবে কাস্টমারদেরকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে হয় এবং তাদেরকে কিভাবে পটিয়ে কাছে নিয়ে আসতে হবে, সে সব কিছু সে শিখিয়ে দিতে শুরু করে। এভাবেই ধীরে ধীরে লক্ষ্মীও কাস্টমারদেরকে খুশি করতে শিখে যায়। তার যাতে কষ্ট না হয় এবং সে যাতে আরও বেশি মজা করতে পারে, এ কারণে স্বর্ণা তাকে মদ খাওয়ানো শেখায়। এভাবে লক্ষ্মী ধর্মবিলাস হোস্টেলে একের পর এক কাস্টমার পার করে আর তার জীবন থেকেও এক একটা দিন কেটে যেতে শুরু করে। এদিকে বেশ কয়েকদিন পর আমরা জ্যোতিকে বাইরে দেখতে পাই। সে তার মেয়ের সাথে ঘুরতে এসেছিল। লক্ষ্মীর বয়সের তার একটা মেয়ে ছিল আর তার মেয়েটি মেডিকেলে পড়াশোনা করত, এজন্য তার অনেক টাকার প্রয়োজন পড়ত। মেয়ের পড়াশোনার খরচ চালানোর জন্যই জ্যোতি ধর্মবিলাস হোস্টেলে কাজ করত, কিন্তু তার মেয়ে এটা জানতো না। একদিন ধর্মবিলাস হোস্টেলে উমা নামের একজন সোশ্যাল ওয়ার্কার মহিলা আসে। মহিলাটি এখানকার মেয়েদের জন্য বিভিন্ন রকম প্রোটেক্টেবল জিনিস নিয়ে আসে এবং তাদের মধ্যে যেন রোগের বিস্তার না ঘটে সেজন্য সে সবাইকে কন্ডোম ইউজ করার উপদেশ দেয়। এছাড়াও সে সব মেয়েদেরকে কিছু না কিছু উপহার এবং খাবার দিয়ে যায়। লক্ষ্মীও তার কাছ থেকে একটা চকলেট নেয় এবং সে নিজের সম্পর্কে তার কাছে বলতে শুরু করে। উমার লক্ষ্মীকে অনেক পছন্দ হয় আর লক্ষ্মীও উমাকে বেশ পছন্দ করে। উমা মাঝে মাঝেই এখানে আসে এবং সে মেয়েদের মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে যায়। এ কারণেই সব মেয়েরা তাকে বেশ পছন্দ করে। এভাবে ধীরে ধীরে লক্ষ্মীরও এখানে দিন কাটতে থাকে। একদিন চিন্না এসে সব মেয়েদেরকে বলে এখান থেকে 3 জন মেয়েকে বাইরে নিয়ে যাওয়া হবে একজন বড় নেতাকে নাচ দেখানোর জন্য, সুতরাং তাদের মধ্যে স্বর্ণা, লক্ষ্মী এবং আরেকটি মেয়েকে সিলেক্ট করা হয়। তারপর তারা 3 জন গিয়ে সেই বুড়ো ধনী নেতাকে নাচ দেখিয়ে মজা দিতে শুরু করে। বুড়ো লোকটিকে নাচ দেখানোর ফাঁকে চিন্না যখন একটু দূরে গিয়ে ফোনে কথা বলছিল, সেই সুযোগে লক্ষ্মী ওই লোকটির কাছে বলে সে বাথরুমে যাবে, আর বাথরুমে যাওয়ার নাম করে লক্ষ্মী বাইরে গিয়ে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে সেখানে চিন্না চলে আসে। সে একটি লাঠি দিয়ে তার পায়ে আঘাত করে। লক্ষ্মী পড়ে গেলে তার উপরে রাগে ফুঁসতে ফুঁসতে চিন্না লক্ষ্মীর পায়ে পেরেক ঢুকিয়ে দেয়। তারপর তারা যখন আবারও ফিরে আসে তখন কয়েক ঘন্টার মধ্যেই লক্ষ্মীর পায়ে ভীষণ যন্ত্রণা করে এবং তার অনেক জ্বর আসে। এর 2-1 দিন পরেই লক্ষ্মীর পায়ে ইনফেকশন হয়ে যায়। কিন্তু এত অসুস্থ থাকার মধ্যেও চিন্না জ্যোতিকে বলে এখানে আজকেও যতগুলো কাস্টমার আসবে সবাইকে ওর কাছে পাঠাবে, কারণ এটা ওর শাস্তি। এরপর দেখা যায় সেখানে মোহন নামের একজন লোক আসে। মোহন এখানে অনেক ছোট্ট একটা মেয়ে খোঁজে যাতে করে তার সাথে মজা করা যায়, কিন্তু জ্যোতি তাকে একটি মেয়ে দেখালে মোহন বলে এর থেকেও আরও ছোট মেয়ে লাগবে। তখন চিন্না লোকটিকে লক্ষ্মীর কাছে নিয়ে যায় এবং বলে এর বয়স মাত্র 14 বছর আর এর সাথে কাজ করে তুমি অনেক মজা পাবে, কিন্তু তোমাকে এর জন্য কিছু টাকা বেশি দিতে হবে। এবার লোকটি লক্ষ্মীর রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। এভাবে আরও বেশ কিছুদিন পার হয়ে যায়।
তারপর একদিন রেড্ডির জন্মদিন ছিল, তাই সে ধর্মবিলাস হোস্টেলে এসে মেয়েদের সাথে নিয়ে নিজের জন্মদিন উদযাপন করে। রেড্ডি সব মেয়েদের জন্য উপহার নিয়ে এসেছিল, তাই সে সেইগুলো সবাইকে দিতে শুরু করে। এমন সময় সে যখন লক্ষ্মীকে এখানে দেখতে না পায়, তখন জ্যোতিকে জিজ্ঞেস করে লক্ষ্মী কোথায় আছে। জ্যোতি বলে লক্ষ্মী একটু অসুস্থ, তাই ও আসেনি। রেড্ডি লক্ষ্মীকে দেখতে চাইলে জ্যোতি তার রুমে নিয়ে যায়। রেড্ডি তখন দেখতে পায় চিন্না তাকে মারার কারণে তার পায়ে ইনফেকশন হয়ে গেছে এবং সে অনেক অসুস্থ। এটা দেখে রেড্ডি অনেক রেগে যায় এবং বাইরে এসে চিন্নাকে অনেক মারতে শুরু করে। সে আসলে উপরে উপরে ভালো মানুষ সেজে থাকার অভিনয় করে, কিন্তু ভিতরে সে একজন প্রচণ্ড খারাপ মানুষ। চিন্নাকে মারা শেষ হলে সে যখন বসেছিল, তখন হঠাৎ সেখানে পুলিশ আসে। পুলিশ রেড্ডিকে বলে তোমার এখানে মেয়েদের দিয়ে অবৈধ কাজ করানোর জন্য তোমাকে গ্রেপ্তার করতে এসেছি। কিন্তু রেড্ডি বলে এ আর এমন কি, এ তো মাঝে মাঝেই আমার বিরুদ্ধে আসে। কিন্তু পুলিশ বলে এবার তোমার বিরুদ্ধে প্রমাণ আছে। পুলিশের সাথে সেখানে আগের দিন কাস্টমার সেজে আসা মোহন এবং উমা নামের সোশ্যাল ওয়ার্কার সেই মেয়েটিও ছিল। আসলে মোহন একজন সোশ্যাল ওয়ার্কার ছিল, আর কাস্টমার সেজে এখানে এসে মোহন একটা ক্যামেরা লাগিয়ে দিয়ে গিয়েছিল যাতে করে রেড্ডির বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়। পুলিশ সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। চিন্না এবং রেড্ডিকে থানায় নিয়ে যাওয়া হয়, আর সেখানে থাকা সব মেয়েগুলোকে মোহনের কাছে নিয়ে যাওয়া হয়। মোহন একটি এনজিও সংস্থা চালাতো এবং তার এখানে আরও ছিন্নমূল কিছু মেয়ে থাকতো। স্বর্ণা লক্ষ্মীকে সুন্দর করে সেবা করত, আর এ কারণেই সে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তারপর একদিন মোহন তাদের সব মেয়েগুলোকে ডেকে বলে তোমাদের মধ্যে কারো না কারো রেড্ডির বিরুদ্ধে সাক্ষী দিতে হবে, না হলে আমরা তার কিছুই করতে পারবো না। আর তার যদি এবারও কিছু না করা হয়, তাহলে তোমাদের মতো আরও হাজারো মেয়ের জীবন সে ধ্বংস করবে। কিন্তু সেই মুহূর্তে সেখানে থাকা কেউই ওদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয় না। তবে কিছুদিন পার হলেই রেড্ডি জেল থেকে জামিনে মুক্ত হয়, আর তারপর তারা আবারও সেই ধর্মবিলাস হোস্টেল চালু করে। আবারও এখানে নতুন কিছু মেয়ে নিয়ে আসা হয় এবং তাদেরকে আশ্রয় দেওয়ার নামে পতিতালয়ের কাজ করানো হয়। ওদিকে মোহনের কাছে থাকা বাকি মেয়েগুলো আবারও সেই পতিতালয়ে ফিরে আসে, কারণ এখন এটা করা ছাড়া তাদের কাছে আর কোনো পথই বাকি ছিল না। তাছাড়া তারা অন্য কোনো কাজও করতে পারতো না, আর সমাজের মানুষজন তাদের মেনেও নেবে না। তবে লক্ষ্মী এবং স্বর্ণা এখনও এখানেই থেকে গিয়েছিল। একদিন উমা লক্ষ্মীর কাছে এসে বলে সবাই তো চলে গেল, তুমি এখন কি করবে? তুমিও কি আবারও ওখানে ফিরে যাবে? কিন্তু লক্ষ্মী বলে আমি ওখানে আর ফিরে যেতে চাই না, আমি ওই লোকগুলোকে ঘৃণা করি। তারা যখন গল্প করছিল তখন সেখানে মোহন আসে, তবে লোকটিকে দেখে লক্ষ্মী ভয় পেয়ে যায়, কারণ এই লোকটি সেদিন তার রুমে গিয়েছিল। অসুস্থ থাকার কারণে সে এখানে এসে এখন পর্যন্ত মোহনকে দেখেনি, তাই লক্ষ্মী ভীষণ ভয় পাচ্ছিল। তখন উমা লক্ষ্মীকে বলে তাকে ভয় পাওয়ার কিছুই নেই, সে একজন ভালো মনের মানুষ এবং আমার মতোই একজন সোশ্যাল ওয়ার্কার। সে এবং আমরা মিলেই তোমাদেরকে ওখান থেকে উদ্ধার করেছি। এদিকে ধর্মবিলাস হোস্টেলে জ্যোতিও আবার ফিরে এসেছিল। যদিও সে মোহনকে তখন সাহায্য করেছিল, কিন্তু এখন তার মেয়েকে পড়ানোর জন্য তার কাছে টাকা না থাকায় সে আবারও এখানে কাজ করতে চায়। সে চিন্নার কাছে বলে আমার মেয়ের পড়াশোনার জন্য আমার কাছে টাকা নেই। কিন্তু এই কথা শুনে চিন্না তাকে বলে এসব পড়ানো নাটক বাদ দিয়ে তাকে এখানে কাজে লাগিয়ে দাও না, তাহলেই তো তোমার খরচ বেঁচে গেল। এই কথা শুনে জ্যোতি রেগে যায় এবং তাকে বলে তুমি আমাকে নিয়ে যা ইচ্ছা বলতে পারো, কিন্তু কখনো আমার মেয়েকে নিয়ে কথা বলবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। একদিন লক্ষ্মী যখন কাজ করছিল তখন সেখানে স্বর্ণা আসে। লক্ষ্মীকে ডেকে সে বলে আমি এখান থেকে চলে যাব। এটা শুনে লক্ষ্মী অবাক হয়ে যায় এবং চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে স্বর্ণা বলে আমি ওই পতিতালয়ের কাজ ছাড়া আর অন্য কোনো কাজ করতে পারি না, আর তাছাড়া অন্য মেয়েদের মতো ঝুড়ি বানিয়ে ভিক্ষুকের মতো বাঁচাও আমার দ্বারা সম্ভব না। আমি হয়তো আর সর্বোচ্চ 10 বছর ধর্মবিলাস হোস্টেলে কাজ করতে পারবো, আর 10 বছর পরে বুড়ো হয়ে গেলে আমার আর কোনো কাজই থাকবে না, তখন না হয় আমি এখানে এসে ঝুড়ি বুনিয়ে বেঁচে থাকবো। লক্ষ্মীকে এগুলো বলে স্বর্ণা সেখান থেকে চলে যায়। স্বর্ণা চলে যাওয়ার পর সেখানে মোহন আসে। মোহন লক্ষ্মীকে জিজ্ঞেস করে তাহলে তুমি এখন কি করবে? লক্ষ্মী বলে আমি তাদেরকে সাজা দেওয়ার জন্য আদালতে সাক্ষী দেব। কিন্তু এটা শুনে মোহন বলে তুমি একা একা কিভাবে সাক্ষী দিবে? তারা তোমাকে ভয়ভীতি দেখিয়ে তোমার মন দুর্বল করে দিবে। কিন্তু লক্ষ্মী এ ব্যাপারে একদম অনড়, সে তাদেরকে যেভাবেই হোক সাজা দিতে চায়। তাই মোহন লক্ষ্মী এবং উমাকে নিয়ে অবিনাশ নামের একজন উকিলের কাছে আসে। অবিনাশ এর আগেও রেড্ডির বিরুদ্ধে 4 বার ওকালতি করেছে, কিন্তু প্রতিবারই কেসের শেষে এসে সাক্ষীকে ভয়ভীতি দেখানোর পরে তারা আর সাক্ষী দেয়নি।
সুতরাং রেড্ডির আর বিচারও হয়নি। এ কারণে অবিনাশ মোহনকে বলে, এবারও আমরা দেখা যাচ্ছে কঠোর পরিশ্রম করে তার বিরুদ্ধে সমস্ত কিছু প্রমাণ করার চেষ্টা করলাম, আর শেষমেশ এই বাচ্চা মেয়েটা ভয় পেয়ে আর সাক্ষী দিতে চাইল না। তখন আবারও আমাদের পরিশ্রম বৃথা যাবে। সুতরাং এবার আমি আর লড়তে চাই না। কিন্তু সেই মুহূর্তে লক্ষ্মী বলে, তারা আমার সাথে যত কিছুই করুক না কেন আমি সাক্ষ্য ঠিকই দেব, সুতরাং আপনি কখনো এটা নিয়ে চিন্তা করবেন না। কিন্তু অবিনাশ তাকে বলে, তোমার বয়স তো মাত্র 14 বছর, তোমাকে 2টা কথা শোনালেই তো তুমি ভয়ে কাঁদা শুরু করে দিবে। কিন্তু লক্ষ্মী খুবই সাহসিকতার সাথে অবিনাশকে বলে, আপনি শুধু কেসটা শুরু করুন, তারপরে দেখবেন আমি কি করতে পারি। এটা শুনে অবিনাশ ওকালতি করার জন্য রাজি হয়ে যায়। কিছুদিন পরেই এই কেসের প্রথম শুনানির ডেট চলে আসে। মোহনলাল এবং উমা লক্ষ্মীকে সাথে নিয়ে আদালতে হাজির হয়। কিন্তু যাওয়ার সময় সেখানে চিন্না আসে এবং সে লক্ষ্মী এবং মোহনলালকে বিভিন্ন রকম হুমকি দেয়, কিন্তু মোহন তাকে পরোয়া করে না। শুনানি শুরু হওয়ার আগে অবিনাশ লক্ষ্মীকে ডেকে বলে তার মনে সাহস রাখতে। তারপর লক্ষ্মীকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঠগড়ায় তোলা হয়। প্রথমে অবিনাশ তাকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে এবং লক্ষ্মী খুব সাহসিকতার সাথে সেগুলোর উত্তর দেয়। কিন্তু রেড্ডির পক্ষের উকিল যখন লক্ষ্মীকে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে তখন সে কিছুটা ভয় পেয়ে যায়। উকিল যখন জিজ্ঞেস করে তারা তোমার সাথে কি করেছে, তখন লক্ষ্মী বলে তারা আমাকে জোর করে ধর্ষণ করেছে। তখন উকিল বলে, ধর্ষণ সম্পর্কে তুমি কি বোঝো, আমাকে বর্ণনা করো। কিন্তু এতটুকু একটা বাচ্চা হওয়ায় সে এটার উত্তর ভালোভাবে দিতে পারে না। সে শুধু বলে তারা আমার সাথে জোর করে খারাপ কাজ করেছে। কিন্তু উকিল তখন জিজ্ঞেস করে, তুমি প্রথমে যখন রেড্ডির বাসাতে গিয়েছিলে তখন কি সে তোমার সাথে কোনো খারাপ কাজ করেছিল? লক্ষ্মী বলে, প্রথম আমি যখন তার বাসায় গিয়েছিলাম তখন সে আমার সাথে খুব ভালো আচরণ করেছিল এবং আমি সেখানে কয়েকদিন খুব ভালোভাবেই ছিলাম। এই কথা শুনে উকিল তাকে বলে, একটা মানুষ তোমাকে দিনের পর দিন খাওয়ালো, ভালো ব্যবহার করলো, আর শেষে কিনা সেই তোমাকে ধর্ষণ করলো, এটা কিভাবে সম্ভব হয়? উকিলের এমন চাতুর্যপূর্ণ কথা শুনে লক্ষ্মী ভয় পেয়ে যায়। আর অন্যদিকে মোহন এবং উমা সমস্ত আশা হারিয়ে ফেলে। তবে আজকের মতো এখানেই শুনানি শেষ হয় এবং পরে আরেক দিনের ডেট দেওয়া হয়। বাইরে বের হয়ে লক্ষ্মী মন খারাপ করে জানালা ধরে দাঁড়িয়েছিল। অবিনাশ তার কাছে এসে বলে, আমি তোমাকে আদালতে কোনো উপকারী করতে পারলাম না, এর জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু লক্ষ্মী তাকে কিছুই বলে না, কারণ সে নিজেই ভয় পেয়ে গিয়েছিল। তারা যখন আদালত থেকে চলে যাচ্ছিল তখন পাশেই দেখা যায় রেড্ডি সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছে। সেখানে সে সাংবাদিকদেরকে বলে, আমার বিরুদ্ধে একটা অন্যায়ভাবে অভিযোগ আনা হয়েছে যে আমি পতিতালয় চালাই, কিন্তু আসলে আমি সেখানে ছিন্নমূল এবং অসহায় মেয়েদেরকে সাহায্য করি এবং তাদেরকে সেখানে ভাত কাপড় দিয়ে লালন পালন করি। পরের ডেটে আবারও যখন শুনানির কাজ শুরু হয় তখন আবারও লক্ষ্মীকে কাঠগড়ায় তুলে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর আবারও শুনানির আরেকটা ডেট দেওয়া হয়। একদিন মোহন যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল তখন চিন্না তাকে থামিয়ে বিভিন্ন রকম হুমকি দেয়, কিন্তু মোহন তাকে বলে, তুমি আমাকে কখনোই ভয় দেখাতে পারবে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এর পরের শুনানিতে আদালতে একটি ভিডিও দেখানো হয়। এই ভিডিওটা মোহন তার পেন ক্যামেরা দিয়ে চুরি করে করেছিল, কিন্তু এখানে খুব বেশি কিছু প্রমাণ ছিল না, কারণ ভিডিওতে দেখা যাচ্ছিল চিন্না কারো সাথে কোনো মেয়ে নিয়ে দরদাম করছে এবং টাকা দিচ্ছে। সুতরাং এটাতে খুব বেশি প্রমাণ হয় না যে এখানে পতিতালয়ের কাজ চালানো হয়। রেড্ডির পক্ষের উকিল বিচারককে বলে, আমার মক্কেল রেড্ডি সেখানে মেয়েদেরকে খরচ চালানোর জন্য তাদেরকে দিয়ে টুকিটাকি হাতের কাজ করায়, আর এটা সেটারই পেমেন্ট ছিল। সুতরাং এখানে প্রমাণ হয় না যে আমার মক্কেল একজন দোষী ব্যক্তি। যেহেতু এটা কোনো জোরালো প্রমাণ ছিল না, তাই আবারও শুনানির ডেট পেছানো হয়। বাসায় ফিরে অবিনাশ লক্ষ্মীকে বলে, দিন দিন আমাদের কেসটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে এবং আমাদের সফলতার হার কমে যাচ্ছে, আমাদেরকে আরও জোরালো কোনো প্রমাণ দেখাতে হবে। লক্ষ্মী বলে, কিন্তু আমরা তো একটা ভিডিও দেখিয়েছি, এটাতে কি কোনো কাজ হবে না? এবার অবিনাশ মোহনকে বলে, আমাদের হয়তো অন্য ভিডিওগুলো দেখাতে হবে, কারণ এটা ছাড়া কোনো কাজ হবে বলে আমার মনে হচ্ছে না। অন্য কোন ভিডিওর কথা তারা বলছে এটা লক্ষ্মী বুঝতে পারে না। তখন মোহন তাকে বলে, আমাদের কাছে আরও একটি ভিডিও আছে যেটা তোমার রুমে রেখে আসা ক্যামেরার মাধ্যমে আমি করেছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে তোমার সাথে সেদিন রাতে যে 8 জন কাস্টমার এসেছিল সেগুলো সব রেকর্ড হয়েছে। সুতরাং তোমার অনুমতি ছাড়া আমরা ওটা দেখাতে পারি না, কারণ ওখানে তুমি নিজেই আসো। তাদের এমন কথা শুনে লক্ষ্মী বলে, আমার সাথে যা হবার তা তো হয়েই গেছে, এখন তাদেরকে সাজা দেওয়ার জন্য আপনারা ওই ভিডিওটিও দেখান। পরের দিন যখন শুনানি শুরু হয় তখন আদালতে বড় একটা টিভি নিয়ে আসা হয়, আর তারপর সেই টিভিতে ওই দিন লক্ষ্মীর সাথে যা যা ঘটে সব কিছু দেখানো হয়।
বিচারক দেখতে পায় লক্ষ্মী অনেক অসুস্থ থাকা সত্ত্বেও ওই দিন এক রাতেই তার কাছে একে একে 8 জন মানুষ আসে এবং তার সাথে খারাপ কাজ করে। এমন ভিডিও দেখে সেখানে থাকা সবাই খুবই অবাক হয়ে যায় এবং তারপর আরও একদিন শুনানির ডেট চেঞ্জ করা হয়। তারা আদালত থেকে বেরিয়ে যখন লক্ষ্মী এবং অবিনাশ একসাথে বসেছিল তখন অবিনাশ লক্ষ্মীকে বলে, আমরা এই কেসটা জিতে যাওয়ার অনেক কাছাকাছি আছি, সুতরাং এখন আমাদেরকে আরও ভালো প্রমাণ ম্যানেজ করতে হবে। তাই তোমার সাথে কি কি ঘটেছিল তুমি আদালতে সবকিছু শুরু থেকে বলবে। এরপর আদালতে এসে লক্ষ্মী বলতে শুরু করে, একদিন আমার বাবা আমাকে রাধা নামের একজন রাজনীতিবিদ মহিলার বাড়িতে নিয়ে আসে। সেখানে বাবা ওই মহিলার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমাকে তার কাছে রেখে দিয়ে চলে যায়। তারপর আমি দেখতে পাই চিন্না রাধাকে টাকা দিচ্ছে আর তারপরেই সে আমাকে নিয়ে চলে আসে এবং রেড্ডির বাসায় নিয়ে আমাকে কিছুদিন রাখে। তারপর তারা আমাকে ধর্মবিলাস হোস্টেলে দিয়ে দেয়। লক্ষ্মী বলে, আমি এখন বুঝতে পেরেছি ওই দিন আমার বাবাই টাকার জন্য আমাকে বিক্রি করে দিয়েছিল। লক্ষ্মীর বয়ান শেষে অবিনাশ বলে, এই কেসে পলিটিশিয়ান রাধাও জড়িত, সুতরাং তাকে আদালতে হাজির করা হোক। এগুলো সব কিছু শুনে বিচারক বলে, পরবর্তী শুনানির দিন অবশ্যই রাধা এবং লক্ষ্মীর বাবা রাজুকে আদালতে উপস্থিত থাকতে হবে আর এটার আরও শুনানি হবে। সুতরাং আজ আদালত এখানেই শেষ করা হলো। এদিকে দেখা যায় রাজনীতিবিদ রাধা রেড্ডি এবং উকিলকে তার বাসায় ডেকেছে এবং সে কিভাবে জড়িয়ে গেল সেগুলো নিয়ে তাদেরকে বকাবকি করে। রাধা রেড্ডিকে বলে, দরকার পড়লে তোমার যত টাকা আছে সব টাকা ওই মেয়েটিকে দিয়ে দাও, না হলে এই কেস থেকে আমরা কেউই বাঁচতে পারবো না। তার কাছ থেকে এমন কথা শুনে রেড্ডি সরাসরি মোহনের এনজিওতে যায় এবং সেখানে সে লক্ষ্মীর হাত ধরে কান্নাকাটি করে এবং লক্ষ্মীর কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু লক্ষ্মী তার হাত ছাড়িয়ে নিয়ে টিউবওয়েল থেকে নিজের হাত ধুয়ে ফেলে। এর ফলে বোঝা যায় সে তাকে ক্ষমা করেনি। বাইরে বের হয়ে রেড্ডি রাধার কাছে ফোন করে এবং সে তাকে বলে যে লক্ষ্মী তাকে ক্ষমা করেনি। রেড্ডির থেকে এমন কথা শোনার পরে রাধাও লক্ষ্মীর কাছে আসে এবং সে তাকে অনেকগুলো টাকা দিয়ে বলে, তুমি শুধু এই কেস থেকে আমার নামটা বাদ দিয়ে দাও, তাহলে আমি তোমাকে এই টাকাগুলো সব দিয়ে দেব। আর এই টাকা দিয়ে তুমি তোমার বোনদের সুন্দরভাবে যত্ন নিতে পারবে এবং তাদেরকে বড় করতে পারবে। হয়তো তুমি আমাদেরকে জেলে দিয়ে 2-1 বছর আটকে রাখতে পারবে, কিন্তু তোমার জীবনে কোনো উন্নতি হবে না। সুতরাং তুমি যদি টাকা নিয়ে আমাকে বাঁচিয়ে দাও তাহলে তোমার উপকার হবে। কিন্তু তার এই কথা শুনে লক্ষ্মী তাকে বলে, আমি আপনার থেকে টাকা নিতাম যদি আপনি একজন ছেলে হতেন, কিন্তু আপনি একজন মেয়ে হয়ে এতগুলো মেয়ের জীবন কিভাবে নষ্ট করতে পারেন? টাকার জন্য আপনি এতটা নিচে কিভাবে নামতে পারেন? এদিকে ধর্মবিলাস হোস্টেলে দেখা যায় চিন্না জ্যোতিকে বিভিন্ন রকম অপমানজনক কথা বলে আর তাদের সাথে ফাঁকি দিয়ে মোহনকে ক্যামেরা রাখার কাজে সাহায্য করার জন্য সে জ্যোতির মেয়েকে এখানে নিয়ে এসে দেখিয়ে দেয় যে জ্যোতি কোন পেশার সাথে জড়িত আছে। এগুলো দেখে জ্যোতির মেয়ে অনেক কষ্ট পায় আর তারপর আবারও পরবর্তী শুনানির সময় চলে আসে। এবার উকিল অবিনাশ রেড্ডির ডক্টরকে সাক্ষী হিসেবে নিয়ে আসে। মনে আছে যখন লক্ষ্মী রেড্ডিদের বাসায় ছিল তখন এই ডাক্তার তাকে একটা ইঞ্জেকশন দিয়েছিল। অবিনাশ ডাক্তারকে জিজ্ঞেস করে লক্ষ্মীকে ওই দিন কিসের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। ডাক্তার তখন বলে, রেড্ডির কথা মতো আমি সব মেয়েদেরকে অ্যাস্ট্রাজেন নামে একটা ইঞ্জেকশন দিতাম আর এই ইঞ্জেকশনটি দিলে তাদের শারীরিক গ্রোথ অনেক দ্রুত বৃদ্ধি পায় এবং তারা একজন যুবতী মেয়ে হয়ে ওঠে। আর ওই দিন লক্ষ্মীকে সেটাই দেওয়া হয়েছিল। এবার অবিনাশ ডাক্তারকে জিজ্ঞেস করে, আপনি গত 6 বছর ধরে রেড্ডির চিকিৎসা করাচ্ছেন, কিন্তু এতদিন ধরে আপনি তার কি চিকিৎসা করাচ্ছেন? ডাক্তার তখন বলে, আসলে রেড্ডির এইডস রোগ আছে আর প্রচলিত আছে যে যদি কোনো এইডস রোগী 14 বছর বয়সের কম কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে তাহলে তার রোগ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর এ কারণেই রেড্ডি এগুলো করত। এটা শুনে সেখানে থাকা সবাই খুব অবাক হয়ে যায়, কারণ অন্য মেয়েগুলোরও এখন এইডস হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। যাই হোক, এত কিছু প্রমাণ পেয়ে অবশেষে বিচারক ঘোষণা করে এই কেসের সাথে জড়িত থাকা সবাইকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হবে আর রেড্ডিকে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, আর সেই টাকা লক্ষ্মীকে দেওয়া হবে যাতে তার পরবর্তী জীবন ভালোভাবে চলে। এছাড়াও বিচারক ঘোষণা করে ধর্মবিলাস হোস্টেল বিক্রি করে সেই টাকা সেখানে থাকা সব মেয়েদের মধ্যে বন্টন করা হবে। বিচারকের এই রায় শুনে সেই মেয়েগুলো সহ সবাই খুব খুশি হয়। আদালত থেকে বের হয়ে সব মেয়েগুলো লক্ষ্মীকে মিষ্টি খাওয়াতে শুরু করে। এছাড়াও বেশ কয়েকজন সাংবাদিক তার ইন্টারভিউ নেওয়া শুরু করে। এই ঘটনার পর লক্ষ্মীকে একটি এইডসের টেস্ট করা হয় আর সেই টেস্টে লক্ষ্মীর কোনো এইডস ধরা পড়ে না, অর্থাৎ তার ভাগ্যটা খুবই ভালো ছিল। হ্যালো বন্ধুরা, এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়।